জিমিনকে দরজা থেকে বেরিয়ে যেতে দেখে চোখ মেলে তাকালো তে। সুগার জিমিনের কথার মধ্যেই তের হুঁশ ফিরেছিল। দুজনের তর্ক বিতর্কতে আর শব্দ করলো না, বরং চুপচাপ চোখ বন্ধ করে সবটা শুনে নিল। প্রথম থেকে তের কানে এসেছিল দুজনের কথা। অসুস্থতে ঘাড় ঘুরিয়ে তাকালো বারান্দার দিকে। ভেতর থেকে ভেসে আসে জিমিনের কান্নার শব্দ। পাশের বেডে তাকিয়ে দেখে জিও শুয়ে আছে, মাথায় মোটা ব্যান্ডেজ বাঁধা, চিত হয়ে লম্বা করে পড়ে আছে সে। জিও এই অবস্থা দেখে চোখ দিয়ে থরথর করে অশ্রু ঝরতে লাগলো অপরাধ বোধে। এরপর ক্ষীণ শব্দে ইয়োনোকে ডাকতে শুরু করে। তের ছোট শর্ট ডাক কেবিনের বাইরে না পৌঁছলে বারান্দায় জিমিনের কাঁদনে ঠিকই পৌঁছেছে। তেকে সজ্ঞানে পেয়ে খুশিতে আত্মরা হয়ে জিমিনে ছুটে এসে তেকে জড়িয়ে ধরে। ব্যথায় গোঙালোতে। সরি, আমার মনে ছিল না তুই অসুস্থ, খুব ব্যথা পেয়েছিস, ডাক্তার ডাকবো? তুই একটু ইয়োনো ভাইকে ডেকে দে। কেন, কোনো সমস্যা হয়েছে? ব্যথা পেয়েছিস তুই একটু ইয়োনো ভাইকে ডেকে দে না, আমি কথা বলবো। তের ব্যথা তোর কণ্ঠে জিমিনা তৎক্ষণাৎ ইয়োনোকে ডাকলো কক্ষে আসতে। তের হোশ ফিরেছে শুনে মুহূর্তে কেবিনে চলে আসে ইয়োনা। উনি কোথায় ইয়োনো ভাইয়া? ইয়োনো তের প্রশ্নটা স্বাভাবিক ভাবেই নিল। জাঙ্কুক ভাই তো ঢাকায় চলে গেছে ভাবি, ওনাকে একটু কল দেন না ভাইয়া, আমি কথা বলবো। ভাইয়ের ফোন বন্ধ ভাবি, ভাই এই মুহূর্তে খুবই ডিস্টার্ব। হানসুজন ভাই আছে ভাইয়ের সাথে। জাঙ্কুক ভাইয়ের আশেপাশে যাওয়ার অনুমতি আপাতত কারণেই ভাবি, আপনি বরং এখন রেস্ট করুন, ভাইয়ের সাথে আপনাকে কালকে কথা বলিয়ে দিব। আমি বরং আপনার জন্য ডাক্তার ডাকি আর বলি জ্ঞান ফিরেছে আপনার। নিস্তব্ধ রাত আর ঘোর কালো অন্ধকারে অল্প আলোয় মিটমিট তারাগুলো যেন মুগ্ধতা ছড়াচ্ছে আকাশের বুকে। শহর জুড়ে ঠান্ডা হাওয়া আর ঝিঝি পোকার ডাক ঘুমন্ত শহরটাকে যেন অদ্ভুত ছন্দ তুলে নাচছে। উঁচু উঁচু বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে যান্ত্রিক ল্যাম্পপোস্ট গুলো। চাঁদবিহীন অন্ধকারের মাঝে ল্যাম্পপোস্ট গুলোর হলুদ আলোয় আলোকিত ঘুমন্ত শহর। তবে এরই মধ্যে রাতে যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে একদল ছন্নছাড়া কুকুর রাস্তার মাঝে এলোমেলো ভাবে দৌড়াচ্ছে আর ঘেউ ঘেউ শব্দ করছে। এই বিরতিহীন দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে চারতলা ফ্ল্যাটের বারান্দা থেকে। মধ্যরাতের প্রহর তখন 2:20 ঘরে। এত রাতে না ঘুমিয়ে স্বাভাবিক থাকা, চুপচাপ বসে আছে তে, যেটা অস্বাভাবিক কিছু ইঙ্গিত করছে। নিশ্চুপতি আবারও শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোনটা নিয়ে 56 বারের মতো কল দিল জাঙ্কুককে। প্রতিবারের মতো রিং হতে হতে কল কাট হয়ে যায়। এক সময়তেই জানে জাঙ্কুক কল রিসিভ করবে না, তারপর বিরতিহীন ভাবে একের পর এক কল করেই যাচ্ছে। তে পুনরায় কল মিলিয়ে তাকিয়ে রইল সেই ল্যাম্পপোস্টের হলুদ আলোর দিকে। তখনই হঠাৎ করে কেউ অন্ধকার বারান্দায় আলো জ্বালাতে চমকে ওঠে। ঘুমন্ত জিমিনাকে দরজার পাশে সুইচ বোর্ডের হাতে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। আলো লাগছে জিমিনা, লাইটটা অফ করে দে। তের কথায় জিমিনা সত্যি সত্যি লাইটটা অফ করে দেয়। তের পাশেই বসে পড়ে। কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? আকাশের চাঁদ গুনছিলাম। তের কথায় জিমিনা ঘাড় বাঁকিয়ে উকি ঝুঁকি মেরে দূর আকাশের দিকে তাকিয়ে অসংখ্য তারার মাঝখানে একটা চাঁদের সন্ধানও খুঁজে পেল না। তাছাড়া চাঁদ তো একটাই, কিন্তু তেজি বলল সেই চাঁদ গুনছিল। এই অন্ধকারের রাতে চাঁদ কোথায় পেয়েছিস তুই? আমি তো দেখতে পাচ্ছি না। না দেখলে চলে যা, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। তোর জন্য আকাশে চাঁদ না উঠলেও আমার জন্য উঠেছে, আমি সেটা দেখছি, তুই যা। কি হয়েছে, মুড অফ? আজ 20 দিন হলো ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই জিমিনা। উনি নিশ্চয়ই খুব বেশি রেগে আছে আমার ওপরে। ওনাকে আমি কি করে বোঝাবো যা হয়েছে তাতে আমার কোনো হাত ছিল না। আমি তো ওনাকে ভালোবাসি, তাকে রেখে নিশ্চয়ই অন্য কারো কাছে যেতাম না। তের কথায় জিমিনা বেশ সিরিয়াস হয়ে বসলো। আজ অনেকদিন ধরে তে জাঙ্কুক জিওপের মনোমালিন্যের কথা শুনছে। সেই সবকিছু বুঝে জিমিনা তের সাথে এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। ভুলটা তোর ধারাই হয়েছে তে, তোর উচিত ছিল সবটা আরো আগে ভাইয়াকে জানানোর, তাহলে হয়তো সবকিছু এতটাও বিগড়ে যেত না। আর জিও ভাইও সেদিন অনেক কষ্ট পেয়েছে, আজ পর্যন্ত তোর সাথে কথাও বলছে না ভাইয়া, দেখেছিস? জিমিনের কথায় তে গোপন দীর্ঘশ্বাসটা প্রকাশেই ছাড়লো। খোলা আকাশের দিকে তাকিয়ে হাতের ফোনটা পাশে রাখলো। আজ আমি যতটা অপরাধী সেদিন সবটা সবাইকে আগে জানালো ঠিক ততটাই অপরাধী হতাম জিমিন। হয়তো জেহব ভাইয়া আর ওনার জায়গায় ভিন্ন মানুষগুলো দাঁড়িয়ে থাকতো। আমি সব দিক দিয়ে আসামি হতাম, আমার দিকটা কেউ বুঝতে চাইতো না, যেমনটা আজ কেউ বুঝতে চাইছে না। এর মন খারাপে জিমিনের মন খারাপ হলো। বিগত দিনগুলো ধরে দেখে আসছে তে জাঙ্কুকের সাথে যোগাযোগ করে হাজার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই তে বিফল। খানবাড়ির কারোর সাথে তে যোগাযোগ করতে পারছে না, এমনকি ইয়োনোর সাথেও না। জাঙ্কুকের সাথে তের মনোমালিন্য বোঝা যায়, তাই বলে ইয়োনোর সাথে কেন যোগাযোগ করতে পারছে না সেটাই বুঝতে পারলো না জিমিন। সেদিন হসপিটাল থেকে তে আর জিওপকে বাসায় পৌঁছে দিয়ে ইয়োনো ঢাকায় ব্যাক করেছে। ঢাকা যাবি তে ভাইয়ার সাথে দেখা করতে? ঢাকা? কিন্তু কেন? দেখ ভাইয়া তোর উপর খুব রেগে আছে, আমার তো মনে হয় না তিনি কখনো তোর ফোন রিসিভ করবে। এই জন্য বলছিলাম তুই বরং কাল ঢাকা চলে যা। দুজন সামনাসামনি হলে তোর দিকটা তুই ভাইকে বুঝিয়ে বলবি। আর
আর যদি উনি আমাকে বুঝতে না চায় তখন? দেখতে কোনো মানুষ এতটাও শক্ত হয় না যে তার ভালোবাসার মানুষের দিকটা বুঝতে চাইবে না, অবুঝের মতো বারবার আঘাত করবে। আমার মনে হয় তুই ভাইয়ার কাছে গেলে ভাইয়া রাগ করে থাকতে পারবে না। তারপরে যদি দেখি ভাইয়া তোর দিকটা বুঝতে চাইছে না, তাহলে মনে করবি ভাইয়া তোকে আর নিজের জীবনে চাইছে না, হয়তো তিনি ভিন্ন কিছু চাইছে, হতে পারে সেপারেশন। জিমিনের মুখে সেপারেশন শব্দটা শুনে তোর কোথায় যেন প্রচন্ড আঘাত করলো। তুই এখান থেকে যা না জিমিন, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। কালকে কলেজে যাবি তুই? অনেকদিন হলো তুই কলেজে যাস না। জানিস সুজি তোর কথা প্রত্যেকদিন জিজ্ঞাসা করে, যাবি কালকে? জানি না আমি, তুই যা এখন। জিমি না থেকে কিছু বলতে গিয়েও বললো না, কিন্তু তেকে ছেড়ে রুমেও গেল না, বরং ঠাইতের পাশেই বসে রইল। মূলত জিমিনের মন চাচ্ছে না তোর মন খারাপের অবস্থায় ওকে একা ফেলে চলে যেতে। তোর কথা ঝুঁকে কিছুটা সময় বসে থাকার পর জিমিনকে নড়তে না দেখে পাশ থেকে ফোনটা তুলে নেয়। জিমিনকে পাশ কাটিয়ে সোজা বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ে। থেকে শুয়ে পড়তে দেখি জিমনাও বারান্দার দরজা চাপিয়ে তোর পাশে গিয়ে শুয়ে পড়ে। জিমিনা ভাবলো তোর জাঙ্কুকের জন্য মন খারাপ, কিন্তু হসপিটাল থেকে আসার পর কখনো থেকে জাঙ্কুকের জন্য কাঁদতে দেখেনি, বরং মন খারাপ করে বসে থাকতে দেখেছে বড়চর। ওদিকে জিহুব যখন থেকে এড়িয়ে চলে, থেকে দেখেও না দেখার মতো ভান ধরে, তে তখন খুব কাঁদে। জিমিনা এতদিন থেকে পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পেরেছে সেটা হলো তে হয়তো জাঙ্কুকের রাগের ধারণা আগে থেকেই নিয়েছিল, সেজন্য হয়তো পূর্ব প্রস্তুতিও ছিল, কিন্তু জিহুবের অভিমান নীরবতার ভার নেওয়ার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না, সেজন্য ভাবতে টানা পড়নে মাঝে মাঝে কেঁদে ওঠে। জিমিনা তের দেখে ফিরে একটু দীর্ঘশ্বাস ফেললো, ভাবলো না জানি কবে এসব শেষ হয়। আগে তো জিহুবকে দেখিনি তীব্র অভিমানে এইভাবে চুপ হয়ে যেতে, যেখানে জিহুব সবার আগে তের প্রতি যত্নশীল। এসব ভেবে তের প্রতি জিমিনের খুব মায়া হলো। আল্লাহ করুক তের জীবনে সবটা যেন আবার ম্যাজিকের মতো ঠিক হয়ে যায়। আচ্ছা জিমিনা, আমাকে কি তোর ধর্ষিতা মনে হয়? এইসব কি বলছিস তুই? ধর্ষিতা হতে যাবে কেন? তোরাই তো বলেছিস সেদিন রাতে জঙ্গিদের হাতে পড়িসনি তোরা। তাহলে আমার মনে হয় আমার স্বামীর চোখে আমি ধর্ষিতা। আমাদের যখন খাট থেকে উদ্ধার করা হয় তখন আমাদের দুজনের শরীরে অনেক জখম ছিল, হয়তো সেই জখমগুলো দেখি উনি আমাকে ঘৃণা করছেন, ভেবেছেন আমি ধর্ষিতা। নষ্ট বউকে চাইছি না বলেই যোগাযোগ করতে চায় না, সেপারেশন চায়। বাজে বকিস না তো, তোকে উদ্ধার করা থেকে শুরু করে ডাক্তার দেখানো সবকিছু জাঙ্কুক ভাই নিজের হাতে করেছে। কই তখন তো এরকম কিছু শুনিনি। আমার জানা মতে সুজি ওই জঙ্গি ছেলেগুলোকে শনাক্ত করার জন্য ইউনো ভাইয়ের সাথে র‍্যাব ক্যাম্পে গিয়েছিল। ছেলেগুলোকে শনাক্তও করা হয়েছে, জঙ্গি ছেলেগুলো স্বীকারোক্তি দিয়েছে তারা শুধু সুজিকে তুলে নিয়েছিল। তুই নাকি নিজে থেকে গিয়েছিল সুজিকে বাঁচানোর জন্য। সুজি আর তোর কোনো ক্ষতিও করেনি, এমনকি তারা নাকি তোকে দেখেওনি, ধরতে তো পারেনি। তাহলে তুই হঠাৎ করে এসব কথা কেন বলছিস? জাঙ্কুক ভাই শুধু তোর এঙ্গেজ হওয়া বিষয়টা নিয়ে রেগে আছে, তুই ভুল বুঝছিস ওনাকে। জিমিনের কথায় থেকে আর নড়তে দেখা গেল না। জিমিন অনেক অপেক্ষা করলো তার উত্তরের আশায়, কিন্তু তে কোনো উত্তর করলো না। জিমিনও কিছু বললো না, তের দিকে মুখ করে ঘুমিয়ে পড়লো। তবে মনে মনে দোয়া করলো যাতে তের জীবনে নতুন একটা ভোর হয়, ভালোবাসার বিশ্বাসময়। সকাল 8:45 রিক্সা থেকে নেমে ভাড়া মিটালো জিমিন। তে পাশে কলেজ ড্রেসে কাঁধে ব্যাগ ঝুলে দাঁড়িয়ে আছে। রিক্সা থেকে নামতে তে লক্ষ্য করলো আশেপাশে সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ আর চোখে থেকে দেখছে। তে বুঝলো না সবার এরকম দৃষ্টির কারণ কি, আর না জানতে চাইলো কেন সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু সে। অসুস্থতে বিগত 1 মাস কলেজে আসেনি, সুস্থ হওয়ার পরও মানসিক টানাপোড়ায় আসতে পারেনি। সামনে তো টেস্ট পরীক্ষা, বিধায় আসতে হলো। নতুন করে আবার পড়াশোনা শুরু করতে হবে, বিগত দিনের অনেক পড়া বাকি আছে, তাই তে আজকে কলেজে এসেছে। জিমিনা ভাড়া মিটিয়ে তেকে নিয়ে কলেজে প্রবেশ করতে করতে আশেপাশে সবার নজর লক্ষ্য করলো। জিমিন তো জানে সবার কৌতূহলের দৃষ্টি তের উপর কেন আছে। বিগত দিনগুলোতে তে কলেজে উপস্থিত না থাকলেও জিমিনা ঠিকই উপস্থিত ছিল, তাই সেজন্য সে জানে বিগত দিনগুলোতে তেকে নিয়ে ক্যাম্পাসে কি চলছিল। স্যার থেকে শুরু করে ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সবার মুখে মুখে তে চর্চায় ছিল, তাই সেই চর্চার বিশেষ কারণ ছিল কলেজের কর্তৃপক্ষ মন্ত্রী কিম নামজুনের ছেলে জাঙ্কুক খানের বউতে। এটা ছিল তে সকলের চোখে আলোচনার কেন্দ্রবিন্দুর কারণ। সেদিন ট্যুর যাত্রার পর থেকে জাঙ্কুক তের কাহিনী পুরো ক্যাম্পাসের অলিগলি ছড়িয়ে পড়েছে। হয়তো কিছুক্ষণ পর তেও জানতে পারবে। কলেজের করিডোর দিয়ে হাঁটছিল তে আর জিমিনা দ্বিতীয় তলার ক্লাসরুম ওদের। হঠাৎ কোত্থেকে সুজি দৌড়ে এসে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে খই হারায়। তে তার সামলাতে না পেরে আতঙ্কে জিমিনাকে ধরতে চায়। অপ্রস্তুত জিমিনাও খই হারিয়ে ফেলে। বেয়াদব মহিলা, ছাড় আমারে, নিঃশ্বাস নিতে পারছি না। ও সরি, বেশি ব্যথা পেয়েছিস তুই? বেয়াদব মাইয়া, তুই কি আমার জামাই লাগিস? ঘেঁষাঘেঁষি কেন করিস? ছাড়। কথাটা কপি পেস্ট বলে মনে হচ্ছে তে, তুই ঠিক কাকে কপি করছিস বলতো? তখন ধাক্কাধাক্কি করার জন্য তোর কাঁধ থেকে ব্যাগটা পড়ে গেছিল। তে সে ব্যাগটা তুলে ঝেড়ে কাঁধে তুলে নেয়। নিজের জামাইকে কপি করছি, হয়েছে এবার সর। জানো কই যাস তুই? কি জানো? কে তোর জানো?
তুই তুই আমার বেস্ট ফ্রেন্ড না জানো তো ডাকতেই পারি তাই না? তুই আমার বেস্ট ফ্রেন্ড হলি কবে থেকে? যবে থেকে তুই আমার জীবন বাঁচালি তবে থেকে এই জীবন তোর। আমার এই জীবনে তুই হলি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আর বাকি সবকিছু বাদ। যে মানুষের জীবন বাঁচায় আমার চোখে তার মূল্যায়ন অনেক বেশি, আর তুই আমার জীবন ইজ্জত দুটাই বাঁচিয়েছিস। তার জন্য তোর মূল্যায়ন আমার মনে প্রাণে বুকে কলেজায় সবখানে জানো। কথাগুলো বলতে বলতে সুজি পুনরায় অধিকার দেখিয়ে তার কাজ জড়িয়ে গলা পেঁচিয়ে ধরলো। আমার না একদম ঠিক হয়নি সেদিন তোকে জঙ্গিদের হাত থেকে বাঁচানোর। তোকে সেদিন জঙ্গলে ফেলে আসলে হয়তো ভালো হতো। এর কথায় দুপোষার পাত্তা দিল না সুজি। ওদের পাশে পাশে জিমিনও হাঁটছিল। সুজির নতুন বন্ধুত্ব জিমিনের সাথে হয়েছে। সুজির চঞ্চলতা সম্পর্কে ধারণা না থাকলেও বিগত দিনে জিমিনের বেশ ধারণা হয়ে গেছে, তাই চুপ রইল এখন সে। ভুল তো তুই করেছিস আমাকে বাঁচিয়ে, সেটা তোকেই মানতে হবে জানো। আচ্ছা শোন, জাঙ্গুক জিজুর সাথে একটা বলদ থাকে না সবসময়, ওই মালটা কই রে? মানে কার কথা বলছিস তুই? আরে আছেন একটা হাবাগোবা বলদ টাইপের, জাঙ্কুক ভাই আগে পিছনে ঘোরে, কি জানি নাম, রসই না কি দিয়ে যেন নাম। ইয়োনো ভাই? হ্যাঁ হ্যাঁ এটাই ইয়োনো। ইয়োনো ভাইকে কেন চাই তোর? আজব, আমি কেন তাকে চাইবো? সে কি ফ্রি ইন্টারনেট নাকি যে চাইবো? তাকে তো দেখলাম আমার আম্মুর সাথে সেই ভাব জমাতে। উড়ন্ত খবরে শুনলাম সে নাকি আমার আম্মুর মেয়েকে পছন্দ করে। ঘটনা কতখানি সত্য সেটাই তো জানার জন্য তোর কাছে আসলাম, বুঝছিস? মানে ইয়োনো ভাই তোর বড় বোনকে পছন্দ করে সুজি? আল্লাহ, ইয়োনো ভাইকে দেখলে তো মনেই হয় না এসব। তিনি কখনো কোনো মেয়েকে পছন্দ করতে পারে? আমার তো বিশ্বাসই হয় না, তাই না রে? জিমিনের কথায় তেও সহমত পোষণ করলো। সুজি খানিকটা ভাব নিয়ে তে কাত আবারও জড়িয়ে নেয়। আমি আমার পরিবারের একমাত্র সিঙ্গেল পিস। আমার ছোট বড় সামনে পিছে উঁচু নিচে কোনো ভাই বোন নাই। বাবা মায়ের একমাত্র সুকন্যা আমি, বুঝছিস? ক্লাসমেট হিসেবে সুজির সাথে তেদের পূর্ব পরিচিত থাকলেও কখনো সেইভাবে সুজিকে চেনা জানা হয়নি। ট্যুরের পর থেকে সুজির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে তাদের। সুজির খবর পেয়ে সুজির বাবা মা তখন রাঙামাটিতে গিয়েছিল, কিন্তু তেকে নিয়ে জাঙ্কুক চলে এসেছিল সেখান থেকে। পরদিনই তের সাথে দেখা করতে হসপিটালে যায় সুজির পুরো পরিবার। তেকে জড়িয়ে ধরে সুজির মা হাউমাউ করে কেঁদেছিল সেদিন। একমাত্র মেয়ের জীবন বাঁচানোর জন্য সুজির বাবাও কেঁদেছিল, তের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, দোয়াও করে দিয়েছিল। এরপর থেকে সুজির বাবা মা তেকেও সুজির বোন আর নিজেদের একটি মেয়ে বলে নিয়েছে। তার মানে ইয়োনো ভাইয়া তোকে পছন্দ করে সুজি? হতে পারে, আই ডোন্ট নো। ইয়োনো ভাইয়ের সাথে যোগাযোগ হয় তোর? কথা বলিস ফোনে? আমি কেন কথা বলতে যাব? আজব। তবে আমার আম্মুর সাথে যোগাযোগ আছে এই লোকের। কাল রাতেও দেখলাম আম্মুকে ফোন করেছি, কিন্তু কেন? তুই বুঝতে পারলো ইয়োনো শুধু তের একার ফোনটাই রিসিভ করছে না, বাকি সবার সাথে ইয়োনোর যোগাযোগ আছে। সুজি তুই ফোনটা এনেছিস, দে তো ইয়োনো ভাইকে কল দেব। তুই ইয়োনোর মুখস্থ নাম্বারটা টাইপিং করে তৎক্ষণাৎ ফোন লাগালো ইয়োনোকে। সকাল হয়, আশেপাশে ছাত্রছাত্রীদের আনাগোনা কম। ক্লাস শুরু হতে আরো 40 মিনিট বাকি আছে। ক্যান্টিনে গিয়ে বসতে কয়েক মিনিট সময় লাগবে বলে অধৈর্যতে ক্যাম্পাসের করিডোর এক পাশ দিয়ে হাঁটতে লাগলো। অধৈর্যের মতো ইয়োনোকে বারবার কল ধরলো, সেটা রিসিভ করলো না। সে তৃতীয়বারের মতো কলটা রিসিভ করে নাই। ফোনটা আপনার ভাইকে দিন ইয়োনো ভাই। সুজির নাম্বার থেকে তের কণ্ঠ পেতে ইয়োনো বুঝতে পারলো আজকে তে কলেজে গেছে, হয়তো দুজনে একসাথেই আছে। ইয়োনো সুজি ভেবে কলটা রিসিভ করে নাই। এখন তো বিপদে পড়ে গেল, একদিকে জাঙ্গু অন্যদিকে তে। ইয়োনো কার কথা শুনবে, জামাই নাকি বউর? কি করবে বুঝতে না পেরে আমতা আমতা করে বলে, ভাবি ভাই তো অন্য রুমে আছে, অফিসের জন্য রেডি হচ্ছে, এখন গেলে ডিস্টার্ব ফিল করবে। আমি ডিস্টার্ব করবই, আপনি যান। ভাবি আমি আপনার ফোন রিসিভ করেছি, এটা শুনলে জাঙ্কুক ভাই রাগ করবেন। আপনি আমার ফোন কোথায় রিসিভ করেছেন? আপনি তো সুজির ফোন রিসিভ করেছেন। সুজির সাথে আপনার কি চলে আমি জানি না বুঝি? আস্তাগফিরুল্লাহ ভাবি, আমার সাথে কিচ্ছু চলে না কারো, সবই ষড়যন্ত্র। ঠিক আছে, আমি সেটা তাহলে সুজির আম্মুকে বলে দিব না, ঠিক আছে? তের কথা ইয়োনো চুপ হয়ে গেল। একদিকে জাঙ্কুক অন্যদিকে তে, দুজনের জেদি টাইপের মানুষ, যেমন বউ তেমন জামাই। ঠিক আছে 2 মিনিট সময় দিন ভাবি, আমি এক্ষুনি যাচ্ছি। অধৈর্যতে তৎক্ষণাৎ কল কেটে এই নাম্বার থেকে আবারও ভিডিও কল দেয়। ইয়োনো সিঁড়ি বেয়ে উঠতে কলটি দেখে নেয়। জাঙ্কুকের ঘরের সামনে এসে দরজা নক করতে ভেতর থেকে ডাকলো জাঙ্কুক। ইয়োনো এক বুক সাহস নিয়ে রুমে প্রবেশ করতেই দেখলো সত্যি সত্যি জাঙ্কুক প্যান্ট ইন করছে, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইয়োনো ফোন হাতে নিয়ে জাঙ্কুককে দেখলো আয়নার ভিতরে। জাঙ্কুক তখনও প্যান্টের বেল কোমরে জড়াতে জড়াতে তাকালো জড়ো সরে দাঁড়িয়ে থাকা ইয়োনোর দিকে। ফোনের রিংটোনের শব্দ জাঙ্কুকের কানেও যাচ্ছে, কিন্তু সে ইয়োনোকে কিছু বলছে না। কি চাই, কেন এসেছিস? ভাই জরুরি কল এসেছে, আপনি ছাড়া সমাধান হচ্ছে না, একটু কথা বলে দেখুন না প্লিজ। ইয়োনো জাঙ্কুকের হাতে ফোনটা দিয়ে তৎক্ষণাৎ দৌড়াতে দৌড়াতে বলে, ভাবি ফোন করেছে।
চোখের পলকে ধাও, কিন্তু জাঙ্কুকের হাতে থাকা ফোনটিতে তে হাস্যোজ্জ্বল মুখটি ভেসে উঠেছে। ফোনের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। অনেকটা দিন পর দুজনের আবারও মুখোমুখি হওয়া। জাঙ্কুক রাগের তোপে ফোনটা কাটতে চায়। এই কল কাটবেন না প্লিজ, কলটা কাটবেন না। জাঙ্কুকের চল শক্ত হয়ে আসে, আবারও কল কাটতে নাই। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। কল কাট করার জন্য লাল বাটনে থাকা জাঙ্কুকের বৃদ্ধ আঙুলটি তৎক্ষণাৎ কেঁপে উঠলো। যতটা রাগতে কল পেয়ে হয়েছিল ঠিক ততটাই বরফের ন্যায় গলে গেল আই লাভ ইউ জান কথাটি শুনে। জাঙ্কুকের তপ্ত মেজাজটা শীতল হলো। দুজনের মধ্যে প্রথম ভালোবাসার লেনদেন করা। তের ভালোবাসা সম্পর্কে জাঙ্কুক প্রথম থেকেই জানতো, কিন্তু কখনো তে বা সে সরাসরি কেউ কাউকে ভালোবাসি কথাটি বলেনি আজও। এই প্রথম তের মুখে ভালোবাসি শব্দটি বলা। জাঙ্কুকের তের উপর জমা সকল রাগ যেন মুহূর্তেই শেষ হয়ে যায়। জাঙ্কুক চেয়েও যেন নিজের রাগ ধরে রাখতে পারলো না। সে বুঝলো না এতদিন কি একটা কথা শোনার জন্য রাগ করেছিল নাকি। জাঙ্কুক তার বউয়ের বেইমানির জন্য রাগ করেছিল। সেই নারীর মুখে সামান্য ভালোবাসি কথাটা শুনে গলে যাচ্ছে। তে অন্য কারোর সাথে এঙ্গেজ হয়েছিল, এই কথা মনে আসতে মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠলো রাগে। আই মিস ইউ জান, এতগুলো মিস করেছি আপনাকে। আমার মন জ্বলে আপনার জন্য, সারাটা রাত ঘুমাতে পারিনি। গালে কেমন কেমন করে। আপনি সাথে থাকলে কত আদর করতাম আপনাকে। আপনি কেন আসেন না আমার কাছে? চলে আসেন তাড়াতাড়ি। এরকম দুষ্টু কথায় জাঙ্কুক অভ্যস্ত নয়। হুটহাট দুষ্টু কথায় জাঙ্কুক অপ্রস্তুত হলো। জাঙ্কুকের মনে হলো বউ তার ইজ্জত নিয়ে টানছে। আর একটু কথা বাড়ালে জাঙ্কুকের ইজ্জতে হাত দিয়ে বসবে। কি সরাসরি আবদার তাকে আদর করতে চায়। বেয়াদব মহিলা তাকে অপদস্থ করে। বেয়াদব মেয়ে বলে জাঙ্কুক মুখের উপরে ফোন কেটে দেয়। তে হাসতে থাকে। কি রে তে হাসছিস কেন? কি হয়েছে? ভাইয়াকে মানাতে পেরেছিস? ওনার প্রেমিকা নয় বউ আমি রে জিমিন। আমার সাথে কতদিন রাগ করে থাকবি সেটাও আমি দেখবো। ওনাকে যদি পাগল না বানাই তাহলেও আমি জাঙ্কুক খানের বউ না। পাগল বানাবি মানে কি করবি তুই? দেখতে উল্টাপাল্টা কিচ্ছু করিস না। জাঙ্কুক ভাই এমনি তোর উপর রেগে আছে। ওনার সাথে সকল লিমিট ক্রস করার রাইট আমার আছে। আমি ওনার বউ হই। দেখ জিমিন, সম্পর্কের মধ্যে একজন রাগ করলে অপরজনকে তাকে বোঝাতে হবে। এটাই তো সম্পর্কের সৌন্দর্য। আমার স্বামী রাগ করেনি, বরং আমাকে ভুল বুঝে আছে। এই অবস্থায় আমি যদি তার ভুল ভাঙিয়ে না দেই তাহলে আমাদের সম্পর্কে ফাটল ধরবে। এটা নিশ্চিত। একটা সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, এটা তো স্বাভাবিক। কিন্তু একটা সম্পর্কের ভুলটা শেষ না করে উল্টো সেই সম্পর্কটাকে শেষ করা হচ্ছে বুদ্ধিহীনতার কাজ। একজন বুদ্ধিমান মানুষ কখনো নিজের সম্পর্ক শেষ করবে না, বরং সম্পর্কে হওয়া সেই কারণটাকে শেষ করতে চাইবে। কথাগুলো বলে তে সুজির হাতে ফোনটা দিয়ে ক্লাসরুমের দিকে হাঁটা শুরু করলো। জিমিনের কেন জানি মনে হলো তে শেষের কথাগুলো জিমিনকে উদ্দেশ্য করে বলেছে। সুগার জিমিনের সম্পর্কে চলা সমস্যাগুলো ঠিক করার ইঙ্গিত করেছে। তে মাঝে মধ্যে বেশ ম্যাচিওর গম্ভীর কথাবার্তা বলে। এ যেমন এখন বলল। সুগার কথা মনে পড়তে জিমিনের মনটা খারাপ হয়ে যায়। সেদিন হাসপাতালে সাক্ষাৎকারের পর থেকে সুগার জিমিনকে কল করেনি। জিমিন অবশ্যই সুগার ফোনের অপেক্ষায় বসেছিল না। তারপর জিমিনের অবুঝ মন বারবার যেন সুগার ফোনের অপেক্ষায় ছিল। না চাইতো সুগার ফোন না করা নিয়ে মন খারাপ হয়েছে জিমিনের, কিন্তু কেন সেটা জানে না জিমিন।